আমন্ত্রণ এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজের এক্সট্রায় সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার ও হাসপাতাল। সাম্প্রতিক যে ঘটনা কিংবা সংবাদ আপনাকে সবচেয়ে বেশি ভাবে, আপনি এর বিস্তারিত জানতে চান, এমন কোন একটি বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি। আমাদের আজকের বিষয় নির্বাচনমুখী সংলাপ। এই বিষয়ে কথা বলার জন্য দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন শামসুজ্জামান দুদু, তিনি ভাইস চেয়ারম্যান বিএনপি। আমাদের সঙ্গে আছেন সর্দার ফরিদ আহমেদ, তিনি সাবেক সাধারণ সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়ন। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। গত 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর নিয়ে আমরা আজকের দিন নিয়ে 3 দফায় রাজনৈতিক দলগুলোর সংলাপ হলো, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি আজকে। আমি প্রথমে একটু শামসুজ্জামান দুদু আপনার কাছেই আসবো। এর আগে আমরা সংলাপ দেখেছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে, তখন আমরা এক ধরনের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। আজকের যে সংলাপটি হলো, এটি আসলে কি নির্বাচনমুখী সংলাপ নাকি সংস্কারমুখী সংলাপ? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহযোগী বিজ্ঞ আলোচক, শুভেচ্ছা, আর যারা দেখছেন আমাদের অনুষ্ঠান তাদেরকে অভিনন্দন। আসলে সংলাপটা আমার বিবেচনায় বাংলাদেশকে এগিয়ে নেওয়া, গণতন্ত্র ফিরিয়ে আনা, ফ্যাসিবাদকে তাড়ানো, এটাই সংলাপের মূল স্পিরিট হবে বলে আমার বিশ্বাস। যেমন চমৎকার কথা আজকে বিএনপির মহাসচিব সংলাপ পরবর্তী সাংবাদিকদের সঙ্গে আলাপ করে বলেছেন যে প্রধান উপদেষ্টা অগ্রাধিকার দিয়েছেন নির্বাচনকে। সংস্কার আমরা বাদ দিই নাই, যৌক্তিক একটা সময়ের মধ্যে সংস্কার শেষ করে আপনাকে নির্বাচনের ব্যবস্থা করা, এটি কিভাবে সম্ভব তার রোডম্যাপটা আমরা সরকারের কাছে আগেও চেয়েছি, এখনও চেয়েছি। আজকে যে বৈঠক, সরকার খুব আগ্রহ সহকারে এই বৈঠক তারা কথাবার্তা শুনেছেন, বলেছেন, যেটা ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখেছি। যেমন এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে 2 মাসের সম্পূর্ণ হয়েছে এই সরকারের বয়স। সেখানে বাংলাদেশটাকে বিপদগামী যারা করেছে তার ভিতর 1 নম্বর ব্যক্তি হচ্ছে খায়রুল হক, যিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন শেখ হাসিনার নির্দেশনায়, না তার নিজের মস্তিষ্কে উদ্ভাবিত, নাকি কোনো সুবিধা গ্রহণ করে। এই আলোচনা থেকে বড় হচ্ছে এই রায় হচ্ছে রাষ্ট্রদ্রোহী রায়। বাংলাদেশে আজকে গত 16 বছর ধরে যত হত্যাকাণ্ড হয়েছে, বাংলাদেশকে যতটা বিপর্যয়ের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, লুটপাট হয়েছে, সব দায় প্রথম যে উদ্বোধন করেছে সে তথাকথিত বিচারক খায়রুল হক। আজ পর্যন্ত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়নি। এটা আমার মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের কি বলবো, এটা ব্যর্থতা। আমাদের এখন যারা 3টা নির্বাচন, তথাকথিত নির্বাচনে আমি যারা ভণ্ডামি করেছে, একটা কৃষক করেনি, কিন্তু শ্রমিক করেনি, খেটে খাওয়া মানুষ করে নাই, বদমাইশ এই 3টা নির্বাচন কমিশনের একজনও জেলে কিন্তু যায় নাই, একজনের বিরুদ্ধেও কেস করা হয়নি, একজনকেও আইনের আওতায় আনা হয়নি। এত বড় শয়তান বাংলাদেশে এর আগে কোনো নির্বাচনের নামে তামাশা করেছে আমার এটা জানা হয়নি। একটা সরকারের কাজটাই কি? এই লোকগুলোকে যদি আইনের আওতায় আনি তাহলে ভোট যে ভালো হবে তার একটা ইঙ্গিত দেওয়া। এই লোকগুলো আইনের বাইরে থাকা মানে হচ্ছে কোনো না কোনোভাবে আমি এটা মেনে নিচ্ছি, খারাপ কাজ করলে পরে জেলে যাওয়া লাগবে না, বরঞ্চ ভালো কাজের দাবি জানালে তার মামলা হবে, যেমন বিএনপি বা অন্যান্য বিরোধী দলগুলো রয়েছে, জেলে যাবে। এটাই মানে প্রমাণ হয়েছে। এখন যে জিনিসগুলো হচ্ছে আমার কাছে মনে হয়েছে সেটির ভিতরে একটি হচ্ছে এমন কিছু লোক প্রশাসন অলরেডি আছে যারা গত সরকারের অধীনে শুধু চাকরি করেনি, সমস্ত আইন কানুন নিয়ম তছনছ করে ফেলেছে, আইনের যেমন ব্যত্যয় ঘটিয়েছেন, ঠিক তেমনি আইন শৃঙ্খলা ক্ষেত্রে যারা শত শত মানুষকে না হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, তারা এখনো পর্যন্ত সেই সব জায়গায় বসে আছেন যারা এই ঘটনাগুলোর নেতৃত্ব দিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে খুব সীমিত, একেবারে চোখে না পড়ার মতো কিছু ঘটনা এই সরকার
মানে উদ্যোগ নিয়েছিল বা অ্যারেস্ট করছে বা সরিয়েছে। 16 বছরের জানি সময় লাগবে, কিন্তু সিমটম তো আমি দেখছি না। যেমন আমি একটু আগে বললাম নির্বাচন কমিশনের একজন প্রধান নির্বাচন কমিশনার যদি জেলে যেত তাহলে বুঝতাম যে বাকিরাও ওই যাওয়ার পথে যায়। একজন খায়রুল হক যিনি তত্ত্বাবধায়ক, জাতির এটা ম্যান্ডেট ছিল, বাতিল করছে, তাকে আইনের আওতায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলা শুধু হয়নি, তাকে খোঁজাখুঁজি করা হয়েছে, তাহলে তো বুঝতাম। সেই জন্য আমার কাছে মনে হয়েছে আরেকটা জিনিস, যেমন চুক্তিভিত্তিক কিছু লোক, আমি সবাইকে ঢালাভাবে করছি না, আমাদের অলরেডি তারা চলে এসে এই যে স্পিরিট আমাদের গণঅভ্যুত্থানের, সেই স্পিরিটকে ইতিমধ্যে তারা বিতর্কিত করার চেষ্টা করছে। আমার কাছে মনে হয়েছে যে 71-এর মুক্তিযুদ্ধে যা কিছু আমরা অর্জন করেছিলাম সেটা খুব কম সময়ের মধ্যে 72-75-এর মধ্যে আমরা হারিয়ে ফেলেছিলাম। অর্থাৎ গণতন্ত্র, মানুষের অধিকার, স্বাধীনতা, মানে একদল, রক্ষী বাহিনী, দুর্ভিক্ষ। ঠিক তেমনি 90-এর গণঅভ্যুত্থানের পরে মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশা একসময় এসে হোঁচট খায় এই 3 টার্মে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এখন যে সরকারটি আছে আমরা তাকে সমর্থন করেছি এবং তাদের কাছে আমাদের প্রত্যাশা যে স্বপ্ন বাস্তবায়নে ত্রুটি আছে হয়তো বা ভুলও থাকতে পারে, কিন্তু সেগুলোকে পরিমার্জন করে আমাদেরকে সঠিক পথে যেতে হবে। আবার আসবো আপনার কাছে। আমাদের সর্দার ফরিদ আহমেদ, আপনার কাছে আসতে চাই। আজকে সংলাপ যদি আমি আমাদের প্রধান 1 নম্বর শিরোনামটাই বলি, যে সংলাপে নির্বাচনের রোডম্যাপ চাইল বিএনপি, সংস্কারে গুরুত্ব জামায়াতের। জামায়াত ইসলামও নির্বাচন চেয়েছে, কিন্তু তারা সংস্কারের দিকে আগে গুরুত্ব দিয়েছে এবং সংস্কারে সময় দিতে চেয়েছে। এই যে 2 দলের মধ্যে সূক্ষ্ম একটা প্রত্যাশার জায়গায় একটা পার্থক্য আছে, সেখানে এই আলাপ আলোচনা কিংবা একটা ব্যাঘাত ঘটছে কিনা, কিংবা একটা জায়গা থাকছে কিনা এখানে? ধন্যবাদ ফয়েজ। আপনি শুরুতে বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ তৃতীয়বার। আমার যতটুকু স্মরণ আছে সেটি হলো যে বিএনপির সঙ্গে তৃতীয়বার, আর বাকি দলগুলোর সঙ্গে 2বার হলো এটা নিয়ে। আসলে সংস্কার কমিশন গঠন করার আগে, মানে চূড়ান্ত কমিশনগুলি গঠন করার আগে কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার কথা বলেছিলেন। কিন্তু পরবর্তী সময় দেখা গেল 5টি সংস্কার কমিশন গঠন হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করার আগে, জাস্ট 2 দিন আগে আর কি। আমি জানি না অন্তর্বর্তীকালীন সরকার কেন বলার পরেও সেই কাজটি করেছেন। আরেকটি বিষয় সেটি হলো যে জনাব শামসুজ্জামান দুদু মোটামুটি সবগুলি পয়েন্টই বলেছেন যে মির্জা ফখরুল যে আলোচনাগুলি করেছেন এবং খুব পয়েন্ট আউট করে করেছেন, একদম সেখানে কোনো কিছু বাদ দেয়নি। বিশেষ করে মানুষ যা জানতে চায়, যে বিষয়গুলো প্রশ্ন রয়েছে, সেগুলো নিয়ে উনি স্পষ্ট বলেছেন। এবং রুটম্যাপের কথা যেটা বললেন, বিএনপি ওনারা বলেছে যে তারা রুটম্যাপ চায়, এবং এই দাবি কিন্তু আজকের সংলাপে করেছে তাই নয়, নির্বাচনের রুটম্যাপ। হ্যাঁ, নির্বাচনের রুটম্যাপ। কিন্তু তারা এই দাবিটা কিন্তু আজকে করেছে সেরকম নয়, তারা কিন্তু আগেও করেছে। বারবার এই কথাটা মানে ওনারা বলেছে যে কবে নির্বাচন হবে সে বিষয়ে তারা একটা রুটম্যাপ চায়। এখন আপনি যে প্রশ্নটা করেছেন সেটি হলো বিএনপি একটি রুটম্যাপ চেয়েছে, জামাত 2টো রুটম্যাপ চেয়েছে, এই হলো প্রশ্নটা। আসলে খুব বেশি পার্থক্য আমার মনে হয়নি। যে বিষয়টা জামাত প্রাধান্য দিয়েছে সেটা হলো সংস্কারের কথা বলেছে, সংস্কারের একটা রুটম্যাপ আর নির্বাচনের একটা রুটম্যাপ। আর বিএনপি সম্ভবত নির্বাচনের রুটম্যাপটাই চেয়েছেন। কিন্তু সংস্কার বাদ দিয়ে রুটম্যাপের ব্যাপারে প্রশ্ন তো অনেকের রয়েছে। এবং যেভাবে এদেশে দীর্ঘদিন ধরে রাজনীতি চলেছে, একটা ফেসিবাদ সরকার যেভাবে জগদ্দল পাথরের মতো এদেশের জাতির গাড়ে বসেছিল, আসলে সংস্কার এড়িয়ে গিয়ে কীভাবে নির্বাচন হবে সেই প্রশ্ন কিন্তু অনেকের মধ্যে রয়েছে। যে একটা নির্বাচন হয়ে যাবে, তারপরে সংস্কার হবে, এই আশাবাদটা সম্ভবত অনেকে করেন না। শামসান দুদুভাই হয়তো আমার সাথে একটু দ্বিমত পোষণ করবেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতি, সে বিএনপি হোক, জামাত হোক, এমনকি পতিত আওয়ামী লীগ হোক, জনগণের আস্থার জায়গাটা খানিকটা হলেও সংকট তৈরি হয়েছে, যে এরা শেষ পর্যন্ত এসে ক্ষমতা এসে আসলে সংস্কার করবে কিনা। সেই কারণে একটি বড় জনগোষ্ঠীর কিন্তু দাবি আগে সংস্কারটা হয়ে নিক, এটা একটা বড় দাবি। এখন সংস্কার না করে নির্বাচনটা কিভাবে হবে এটা একটা প্রশ্ন। কিন্তু সাথে সাথে কিন্তু আরেকটা প্রশ্ন রয়েছে, সেটি হলো রাজনৈতিক দলগুলো একটা সময়ের কথা বলেছে, সেটাও কিন্তু সবাই সমর্থন করেছে। কিন্তু কারণ হলো অন্তর্বর্তীকালীন সরকার অনন্তকাল ধরে ক্ষমতায় থাকবে, এটা নিশ্চয়ই কেউ চাইবে না।
কারণ শেষ পর্যন্ত যে কোনো দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটা হলো নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, তারাই অনেক কিছু সিদ্ধান্ত নেবে। আরেকটা বিষয় কিন্তু মনে রাখতে হবে, সেটি হলো রাজনৈতিক দলগুলো উপেক্ষা করা সহজ নয়। কেন সহজ নয়? সামনে নির্বাচনে যেই ক্ষমতা আসুক না কেন, তারা রাজনৈতিক দল হবে, একটি রাজনৈতিক দল ক্ষমতা আসবে। এবং এই যে সংস্কার করার কথা বলা হচ্ছে, 6টা কমিশন হয়েছে, আমরা আরও একটি কমিশনের কথা শুনছি, বিশেষ করে মিডিয়ার সংস্কার কমিশনের তোড়জোড় চলছে। আমি যতটুকু জানি সেটা হলো এর প্রধান কে হবে তাকে পাওয়া যাচ্ছে না। যাদেরকে প্রস্তাব করা হয়েছিল দুজনের রাজি হয়নি, যার কারণে এখন পর্যন্ত মিডিয়া সংস্কার কমিশনটার আলোর মুখ দেখেনি। কিন্তু এটা মানে মিডিয়ার সংস্কার কমিশনও হবে। কিন্তু এই সংস্কার যাই হোক না কেন, এটা কিন্তু পার্লামেন্টে পাশ করতে হবে। এবং সেটা কে করবে? সেটা নিশ্চয়ই রাজনৈতিক দল যারা ক্ষমতা আসবেন তারা করবেন। একটা কথা উঠেছিল, সম্ভবত এই কারণে সংস্কার এই সংলাপের বিষয়টা সামনে এসছে, সেটি হলো বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে রাজনৈতিক দলকে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না, কেউ কেউ বলছিলেন খুব একটা পাত্তা দিচ্ছে না, এই ধরনের কথা বাজারে এসেছে। যার কারণেই সম্ভবত এই সংস্কার শুরু করার আগে অফিসিয়ালি আমরা ধরে নিচ্ছি আগামী রোববার থেকে, মানে কালকে থেকেই এই সংস্কার কমিশনগুলো তাদের আনুষ্ঠানিক কাজ শুরু করবে। এর আগে সম্ভবত সরকার রাজনৈতিক দলগুলো পালস বোঝার চেষ্টা করেছেন। আর জামাতের সংস্কার, তারা সংস্কার এবং নির্বাচন দুটোকেই গুরুত্ব দিয়েছেন। আর বিএনপি সম্ভবত তারা নির্বাচনকেই বেশি গুরুত্ব দিতে চাচ্ছেন। এখানে তেমন একটা পার্থক্য নেই, কিন্তু তরুণদের কিন্তু একটা দাবি রয়েছে, সেটি হলো যে সংস্কারটা করতে হবে। যারা এই আন্দোলনের নেতৃত্বের ভূমিকা ছিলেন, হ্যাঁ, এই আন্দোলনের পাটাতনটা তৈরি করেছেন নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে। জেল জুলুম, বিএনপির লোকজন, জামাতের লোকজন, অসংখ্য লোকের লক্ষ লক্ষ মামলার মোকাবেলা করেছেন, বাড়ি ছাড়া থেকেছেন এই স্বৈরাচারের তাণ্ডবের কারণে। কিন্তু নেতৃত্বটা শেষ পর্যন্ত ছাত্ররা দিয়েছেন। এখানে একটা প্রশ্ন এসছে যে এই নেতৃত্ব নিয়ে অনেক ধরনের কথা বলা হচ্ছে, কে নেতৃত্ব দিয়েছে, কে নেতৃত্ব দেয়নি, কে এটার সাফল্য দাবি করতে পারে, কে মূল দাবিদার, এই প্রশ্নগুলো অনেক ধরনের আসছে, কিন্তু সবগুলি নয়। আসলে একটা পরিস্থিতি তৈরি করার পরেই ছাত্ররা, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করব। আপনি একটা কোনো কিছু রান্না করবেন, কিন্তু চুলা লাড়কি সেগুলো কিন্তু যোগান দিয়েছে রাজনৈতিক দলগুলি, হ্যাঁ, আগুনটা হয়তো ছাত্ররা জ্বালিয়ে দিয়েছে। আবার শামসুদ্দিন আপনাকে জানতে চাই, এই সংস্কার আগে না নির্বাচন আগে, এই বিতর্ক তো থেকেই যাচ্ছে এখন। ডিম আগে না মুরগি আগে? সংস্কারকে যে প্রাধান্যটা, আমি এটা গুরুত্বহীন বলছি না, কোনোভাবে না নির্বাচনটা পিছানো। সংবিধানের আওতায় এই সরকার শপথ নিয়েছে, ফ্যাসিস্টের নির্বাচিত রাষ্ট্রপতির কাছে তার অফিসে গিয়ে শপথ নিয়েছে। এই ব্যাপারে তো আমি মনে হয় ভুল বলি নাই, বলছে নাকি? বিপ্লব সব কিছু ওলট পালট করে দেয়, সংস্কার তখন হয়, সব কিছু ওলট পালট করে দেয়। তো সেই ওলট পালট হয়নি, সংবিধানের আওতায় শপথ নিয়েছে। আমি যদি সংবিধান না মানি, তাহলে পরে সংবিধান না মানার অপরাধে যে কেউ অপরাধী হতে পারে। একটি কনভেনশন আছে, সেই কনভেনশনটা হচ্ছে 3 মাসের মধ্যে সরকারের পতন হলে নির্বাচন হবে, পদত্যাগ করলে নির্বাচন হবে। আমাদের সংবিধান লিখিত, এক লাইন অলিখিত না। আমরা কিন্তু গণতান্ত্রিক। ব্রিটেনে অর্ধেকই অলিখিত, কনভেনশনের উপরে চলে, অর্ধেক লিখিত। তা আমরা ব্রিটেনকে ফলো করি গণতন্ত্রের প্রশ্নে। তো আমি এখন সংবিধান মানব না বিপ্লব মানব? জামাতের সঙ্গে আমাদের পার্থক্য রাজনৈতিক, কিন্তু এখন এই পার্থক্য না। যেমন 71 গেলে পরে জামাত পাকিস্তান রক্ষা করতে চেয়েছে, তাই এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা 71 মুক্তিযুদ্ধ করেছি, ওটা মীমাংসিত। এখন সে ফ্যাসিবাদকে জামাত এবং অন্যান্য রাজনীতি হঠাৎই চাইছে, আমরাও চাইছি, এটা 52 বছর পরে। তো এখন সংস্কার আগে না নির্বাচন আগে? নির্বাচনে সরকারটা আসবে, সে তো বাংলাদেশ চালাবে। এখানে তো স্পষ্ট করে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন।
বিয়ে শাদী হয়ে গেলে পরে পার্মানেন্ট, এটা অন্তর্বর্তীকালীন না। তো অন্তর্বর্তীকালীন সাময়িক, তো সাময়িকের হাতে বাংলাদেশ চলবে না, যারা স্থায়ীভাবে আসবে তারা চলবে। যারা অস্থায়ীভাবে আসবে, সংস্কারপন্থীরা যদি মনে করে সেটি জরুরি, তাহলে আমার কিছু বলার নাই। আমার প্রশ্নটা হচ্ছে মানুষের ওই একটু আগে বললাম কুলি মজুর মেহনতি মানুষ যার পরিমাণ 75-80, তাদের মতামত আমি নিব না। কিভাবে বাংলাদেশ এগোবে, কিভাবে এগোবে না। আমি পণ্ডিত, যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ছি, আরেকজন বিএটে পড়ছে, আরেকজন সাংবাদিক পেশাজীবী, এটা সমাজে ক্রিম হিসেবে পরিচিত। এরা যেভাবে মানে মনে করবে সেভাবে, এরা যদি সংস্কার না করে না দিয়ে যায় তাহলে পরে আর কোনো ভাবে না। কিন্তু একজন শ্রমিক তার ভোট দিয়ে প্রমাণ করতে পারে কে সাচ্চা, কার হাতে বাংলাদেশ নিরাপদ। কিন্তু সেই অধিকারটা গত 15 বছরে আমরা দিই নাই। এখনও যদি কোনো কারণে আমি এটা বিলম্বিত করি, তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষকে বাদ দিয়ে এই ডক্টর ইউনূসের বিরাট পণ্ডিত মানুষ, এরকম একটা মানুষ বাংলাদেশে এখন নেই, দ্বিতীয়টা জন্মায়নি এখনো পর্যন্ত। সারা বিশ্বব্যাপী সামাজিক ব্যবসাকে তিনি এমনভাবে তুলে ধরছেন, যেটা বিল ক্লিনটন থেকে শুরু করে তার ফ্রান্স, ইংল্যান্ড আর কয়েক শত রাষ্ট্র তাকে ইয়ে করে, কিন্তু তিনি কখনো রাজনীতি করতে গিয়ে জেলে যাননি, রাজনীতি করতে গিয়ে পুলিশের বাটন খাননি, রাজনীতি তার ধারে কাছে ছিল না। সেই হিসাবে তিনি বড় অর্থনীতিবিদ। কিন্তু রাজনীতি বাদ দিয়ে যদি আপনি রাষ্ট্রকে এগিয়ে নিতে চান, তাহলে এটা ভুল হয়ে যাবে আমার বিবেচনায়, এটা ঠিক হবে না। রাজনীতি আদার্স সব কিছু মিলিয়ে, তো রাজনীতি বাদ দিয়ে যদি আমি মনে করি মীমাংসা করব, আমার কাছে মনে হয় এটা ঠিক না। আমরা কথা বলছি নির্বাচনমুখী সংলাপ এমন একটি বিষয় নিয়ে। সর্দার ফরিদ আহমেদ, আপনার কাছে আসবো। দুদু ভাই যেমনটি বলছিলেন যে রাজনীতিবিদদের কাছে আসলে শেষ পর্যন্ত যেতে হবে, এবং রাজনীতিবিদ না হলে নানা ভুল হবে। আসলে এই সরকারের মাঝখানে বা এই সরকারের মধ্যে আপনি রাজনীতিবিদদের বা রাজনৈতিক প্রজ্ঞার কোনো অভাব দেখতে পাচ্ছেন কিনা? 2 মাস তো হয়ে গেল আজকে। না, সেটির তো অনুপস্থিত রয়েছেই, কারণ যারা এই মুহূর্তে ক্ষমতায় রয়েছেন বা উপদেষ্টা মণ্ডলী যাই বলুন না কেন, এদের কারোই কিন্তু রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, একেবারে অরাজনৈতিক লোক এবং বিভিন্ন পেশাজীবী লোকেরা। এই সমস্যাটা তো রয়েছে। আর এই সমস্যাটার কথা এসছে নানান কারণে। প্রথম কারণ হলো, আমি একটু অন্যভাবে বলি, সেটি হলো এই সরকার কিন্তু এদের একটা অ্যাটিটিউড কেমন জানেন, এর মধ্যে কেয়ারটেকার গভর্নমেন্ট, যে একটা নির্বাচন করে চলে যাবে, কিন্তু ওনারা আবার সংস্কারের কথা বলছেন। কিন্তু একটা পূর্ণাঙ্গ সরকার অন্তত 2 বছর ক্ষমতায় থাকবে আমরা ধরেই নিয়েছি, কিন্তু সেই পূর্ণাঙ্গ সরকার আপনার উপদেষ্টা কজন? এরা কি এত মন্ত্রণালয় চালাতে পারবে? এত প্রবলেমটা হয়েছে কি? প্রবলেমটা হচ্ছে এই সরকার খুব অ্যাক্টিভ সরকার মনে হচ্ছে না, বরঞ্চ তাদের অ্যাক্টিভ সরকার হওয়ার কিন্তু সবচেয়ে বেশি সুযোগ ছিল, কারণ সবাই তাদেরকে সমর্থন করছে, শুধু ফেসিবাদের যারা সমর্থন করছে তারা ছাড়া। আর যারা ফেসিবাদের সাথে জড়িত ছিল এরা তখন নিশ্চুপ পালিয়ে গেছে। কাজে এত বড় সমর্থন নিয়ে এই সরকারের অ্যাক্টিভ হওয়া খুব সহজ ছিল, কিন্তু কেমন জানি সব জায়গায় মনে হচ্ছে তারা অ্যাক্টিভ না। যার জন্য প্রশ্ন উঠছে যে দ্রব্যমূল্যের দাম কমছে না, প্রশ্ন এসছে আইন শৃঙ্খলা বাহিনীর সুসংগঠিত করা যাচ্ছে না, একদম বিশৃঙ্খলতা রয়েছে। আর কি জানেন, সেটি হলো রাজনৈতিক দলগুলোর আমরা যে সমালোচনাই করি না কেন, এদের গ্রিপ কিন্তু অনেক বড়, এরা অনেক কিছু গ্রিপের ভিতরে আনতে পারে, যেটা এই সরকারের পক্ষে হয়তো সম্ভব নয়। যার কারণে বলা হচ্ছে যে রাজনৈতিকভাবে এই সরকারকে অনুপস্থিত লক্ষ্য করা যাচ্ছে। আসলে রাজনৈতিক দলগুলো যখন সরকার গঠন করে তখন তাদের যে তৎপরতা থাকে বিভিন্ন কাজের, সেই তৎপরতার এই সরকারে নিশ্চয়ই একটা সমস্যা দেখা দিয়েছে। এবং আপনি জানেন যে এখানে এই কম তৎপরতার কারণে হয়েছে কি, নানান ধরনের গুজব, নানান ধরনের অপপ্রচার, নানান ধরনের সমালোচনার মুখোমুখি হচ্ছে এই সরকার। আপনি জানেন যে জনাব বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে কিন্তু সংলাপে যাওয়ার আগে উনি আরেকটি সমাবেশে ছিলেন, শিক্ষকদের একটা সমাবেশে ছিলেন। সেখানে কিন্তু একটা আতঙ্কের কথা বলেছেন বা আশঙ্কার কথা বলেছেন, সেটি হলো যে আবার -2 দেখতে চাই না। তাহলে প্রশ্ন আসে, আসলে কি -2 এর মতো কোনো কিছু হচ্ছে? এটা একটি দিক। আসলে প্রতি মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে এটা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে, অথবা
মানুষ ঠিক টের পাচ্ছে না বা বুঝতে পারছে না যে শেষ পর্যন্ত পরিণতিটা কি হয়। মানে আপনি কি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সরকারের একটা দূরত্ব দেখতে পাচ্ছেন? কিছুটা তৈরি হয়েছে। এই তৈরির প্রমাণ হলো আপনি জানেন মির্জা ফখরুল একটি ডেইলি পত্রিকার সঙ্গে একটি বিশাল সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের অনেকগুলি প্রশ্নের জবাব কিন্তু একটি দূরত্বের ইঙ্গিত নয়, স্পষ্ট করে। আমি ইঙ্গিত বলবো না, স্পষ্ট করেছে। কারণ উনি বলেছেন যে এরা সংস্কার করার কে, এই প্রশ্ন এসছে, যার কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। আবার আরেকটি রাজনৈতিক দল খুব স্পষ্ট করে বলছে না সময়টা কখন। আমার মনে হয়েছে সেটা হলো কি, এই সরকারকে একটা কাজ করতেই হবে, দ্রুত সংস্কার করতে হবে। একই সঙ্গে কতদিন তারা ক্ষমতায় থাকবে এবং কতদিন সংস্কার শেষ করবে এর একটা রুটম্যাপ যারা চাচ্ছে সব রাজনৈতিক দলগুলো, এটাকে স্পষ্ট করতে হবে। না করলে হবে কি, যতই দিন যেতে থাকবে ততই বিভ্রান্তি তৈরি হবে। আর একটা জিনিস খেয়াল করেছেন যে এই সরকার অ্যাক্টিভনেসটা দেখাতে পারছে না, এর প্রমাণ কিন্তু আজকে একটি সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটি কে, কারা, আমরা সব জানি। এরা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল। এখন জাতীয় নাগরিক কমিটি নামে একটি সংগঠন হয়েছে। এরা শেষ পর্যন্ত রাজনৈতিক দল হবে কি হবে না এটা কিন্তু স্পষ্ট না, একটা দুদুল্যমান একটা ডিলেমার মধ্যে রয়েছে। ঠিক বোঝা যাচ্ছে না যারা করবে কি করবে না। কিন্তু তাদের কথাবার্তা মনে হয়েছে সাধারণ মানুষ ধারণা করে শেষ পর্যন্ত এটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলেও করতে পারে। তারাও কিন্তু এই সরকারকে সমালোচনা করেছে। কিন্তু তারা কারা? তারা কিন্তু এই সরকারের যারা বসেছে তাদেরই ঘনিষ্ঠজন। তারাও এই সমালোচনা করছে যে এই সরকার আসলে সব জায়গায় অ্যাক্টিভ হতে পারছে না। বিশেষ করে তারা একটা প্রশ্ন উঠেছে, যারা এই গণহত্যাকারী তাদেরকে তারা শাস্তির আওনায় বা বিচারের আওতায় আনার ব্যাপারে তাদের তৎপরতাটা একেবারেই কম, তারাই একটা দাবি জানিয়েছে। এবং বিএনপির কিন্তু আজকের সংলাপে একটি স্পষ্ট একদম পয়েন্ট আউট করে কিন্তু তারা কথা বলেছে, কোনো অস্পষ্টতা রাখেনি। সম্ভবত 7টা পয়েন্টে তারা কথা বলেছে এবং একদম স্পষ্ট। এবং যে বিষয়টা সেটি হলো যে শামসুজ্জামান ভাই উনি বলেছিলেন যে আসলে যারা এই স্বৈরাচার সরকারকে লালন করেছে, ধারণ করেছে এবং নিজেরা লাভবান হয়েছে, লুটপাট করেছে, এদেরকে বিচারের আওতায় আনতেই হবে। এটা শুধু রাজনৈতিক দলগুলোর নয়, বিশেষ করে তরুণ যারা, এরা কিন্তু এখান থেকে পিছপা হবে না। এই সরকার যদি এই বিষয়ে খুব উদ্যোগী না হয় তাহলে কিন্তু একটা সমস্যা দেখা দিবে। এবং আপনি লক্ষ্য করেছেন যে ট্রাইব্যুনালটা গঠন হয়েছে, খুব অনেক কথা বলা হচ্ছে, আমরা জানি না সেই ট্রাইব্যুনাল হঠাৎ করে গতিটা থেমে গেলে কেন। তারা ট্রাইব্যুনালে কিছু আইন কানুন সংশোধন করতে চাচ্ছে, কিন্তু সেটা কতদিন? মানুষ আসলে যে কোনো বিষয়ে অ্যাক্টিভটা দেখতে চায়, সরকারকে অ্যাক্টিভটা দেখতে চায়। এই কারণে একটা দাবি উঠেছে যে উপদেষ্টা পরিষদ বাড়াতে হবে, তাদেরকে একটা সরকারের ভূমিকা থাকতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু কেয়ারটেকার সরকার নয়। আমার কেন জানি মনে হয় এই সরকারের মাথার ভিতরে কেয়ারটেকার সরকারের একটা চিন্তা সবসময় ঘুরপাক খাচ্ছে, যার জন্য তারা অ্যাক্টিভটা হতে পারছে না। শামসুজ্জামান দুরু, আপনার কাছে আসবো। যেটা ভাই বলছিলেন যে আজকের এক সমাবেশে বিএনপি মহাসচিব বলেছেন যে আবার -2 আমরা দেখতে চাই না। এর আগেও বলেছেন যে 1-11-র মতো পরিস্থিতি তৈরি না হয়। বিএনপি কেন এই ধরনের একটা ভীতির মধ্যে আছে, বা ভীতি কেন দেখা দিচ্ছে? ভীতি না তো, আসলে আশঙ্কা। আশঙ্কা। আশঙ্কা বলবো না, সিঁদুরের মেঘ দেখলে একটা কথা আছে না, আমরা প্রায় 2 মাস অতিক্রম হয়েছে। আমি বলছি না যে খুব বড় সময় অতিক্রম হয়েছে, কিন্তু প্রতিদিন একটা করে আমরা নতুন নতুন ঘটনা যদি করতাম তাহলে 60টি ঘটনার মুখোমুখি আমরা হতে পারতাম। এখানে যারা আছেন, ডক্টর ইউনূস সাহেব একটা বিচক্ষণ ব্যক্তি আমার বিবেচনায়, এবং যারা উপদেষ্টা হিসাবে আছে তারা কম দরের লোক না। সমাজ, সংস্কৃতি, রাজনীতি, বিশ্ব সব তারা মানে অন্য অনেকের থেকে ভালো জানে। তাদের কাছ থেকে প্রত্যাশা মানুষ করার আগেই তো তারা ডেলিভারি করবে, এটা হলো আমার বিবেচনা। যেমন আমি ছাত্র রাজনীতি করছি, এখন ছাত্র রাজনীতি সম্বন্ধে আমার নিজস্ব একটা ধারণা থাকবে না। এই বয়সে এসে আমি যদি এড়িয়ে যাই তাহলে যে কোনো ছাত্র রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত তারা বিস্মিত হবে যে আমি কেন এড়িয়ে যাব। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি যে কথাটা মনে করি ব্যক্তিগতভাবে, যে এই 16 বছরের প্রধানতম ক্রাইসিস সেটা হচ্ছে মানুষের কোনো ক্ষেত্রে অংশগ্রহণমূলক কোনো ঘটনা ছিল না। সংবিধান প্রথম লাইনেই হচ্ছে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, এটা গণতান্ত্রিক দেশ। তা আমি জনগণকে মুখামুখি যদি না হতে পারি তাহলে পরে যে শূন্যতা তৈরি হয় সেটাই শেখ হাসিনা অথবা আওয়ামী লীগ এই 16 বছরের সৃষ্টি করেছে। মানুষের অধিকারটা দেওয়া, পছন্দ করা, যেমন বিএনপি, জামাত, নাগরিক ঐক্য,
যেসব রাজনৈতিক দলগুলো আছে, কাকে ভোট দেবে আমি ডিসাইড করার মালিক না তো। আমি ভোটে নিয়ে যেতে পারি, মানুষের পছন্দ একটা থাকতে পারে। যেমন কেউ শাক মানে নিরামিষ খেতেই পছন্দ করেন, কেউ আমিষ জাতীয় খাবার পছন্দ করতে পারে। এখন ইন্ডিয়াতে আমি দেখছি যেটা, যে ওরা রাষ্ট্রীয়ভাবে খাদ্য তালিকাটাও দিয়ে দেয়। সেটা কি, যে মুসলমানরা এটা খেতে পারবে না, হিন্দুরা এটা খেতে পারবে না, মানে গরুর মাংস ভক্ষণ করা একেবারেই নিষিদ্ধ। এটা তো রাষ্ট্রের কাজ না, এটা একটা মানুষের রুচির ব্যাপার। আমার 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 নানি, যেমন আপনার কথা বলি, ব্যক্তিগতভাবে সে গরুর মাংস খেত না, একমাত্র কুরবানির মাংস 1 পিস খেত। তার একটাই ছিল, গরু তার খুব প্রিয়, এটা খেলে তোরা দুধ খাইছিস, বড় হয়েছিস, এটার মানে একটা মায়া। তো তার দৃষ্টিভঙ্গির সঙ্গে হিন্দুদের, মানে সরি টু সে, আমার অনেক হিন্দু বন্ধু আছে, তো তাদের দৃষ্টিভঙ্গি এক না। তো তা আমার এখানে পছন্দের জিনিসটা কি, আমি হিন্দু, মধ্যম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু মুক্তিযুদ্ধ করছে আজকে এই যে দেশটা। কিন্তু বিশেষ কোনো মানুষ যেতে মনে করে, গোষ্ঠী মনে করে যে এটাই প্রধান, বলতে পারে তো, না বলার তো কিছু নাই। তা আমি কেন মানুষকে এড়িয়ে যাচ্ছি? আমি তো সংস্কারের বিপক্ষে না, আমার দলও বিপক্ষে না, আমরা সংস্কারকে সমর্থন করি। কিন্তু সংস্কার যা কিছুর মূল লক্ষ্য আছে এটা সাধারণ নির্বাচন, যেটি আমরা 3 টার্মে পারি না, এমনকি 4 টার্মই বলা যায়। 111-এ যে সরকার আসছিল, সেই সরকারের আন্ডারে যে নির্বাচন হয়েছে, নির্বাচন, ওইটা 100% আমার বিবেচনায়, আমি যতটুকু ইনফরমেশন আমি দিতে পারি, এটা সাজানো ইলেকশন। তাহলে মানুষের অংশগ্রহণ কোনো ক্ষেত্রে নাই, এটা আমার বিবেচনা। সেটা কিভাবে করানো যায়? জামাত সে চাই বলে তাদেরকে আপনারা এখন যেভাবে সমালোচনা করেন না কেন, গত 16টা বছর তো লড়াই করছে, বিএনপির সঙ্গে লড়াই করছে, 20 দলে লড়াই করছে, 4 দলে লড়াই করছে। এখন কেউ কেউ চাচ্ছে বিএনপি এবং জামাত বা অন্য যে দলগুলো আন্দোলন করছে তাদের ভিতরে লাগিয়ে দেওয়া যায় কিনা। এই যে আপনি প্রশ্নটা করলেন না, যে শঙ্কার জায়গাটা কোথায়? 111-এর যে পারপাসলি একটা গোষ্ঠীকে, একটা দলকে, একটা দেশের ইঙ্গিতে ক্ষমতায় আনছিল, এবং সেই দলের, সেই সরকারের প্রধান বলছিল এমন কিছু আমরা দিয়েছি যা ওই দেশটি কখনো ভুলতে পারবে না। এটা তো আমাদের দৃষ্টিভঙ্গি না। আমরা স্বাধীন সার্বভৌম একটা দেশ, আমরা সমভাবাপন্ন, ছোট হোক বড় হোক। বাঙালি অত্যন্ত মেধাবী জাতি, বীরের জাতি, এরা কখনো কারোর অঙ্গুলে হেলনে চলে নাই। এটা আমার 1000 বছরের ইতিহাসে এই দেশের 2টো বাঙালি স্বাধীনতার ডিক্লারেশন দিছে, একজন সফল হয়েছে, একজন হয় নাই। সুভাষ বোস ভারতের স্বাধীনতার ডিক্লারেশন দিয়েছে, উনি সফল হতে পারেননি যুদ্ধ করে, কিন্তু শহীদ জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতা ডিক্লেয়ার করছিলেন। আর কোনো জাতিগোষ্ঠী এই দক্ষিণ পূর্ব এশিয়াতে নাই যারা সশস্ত্র সংগ্রাম করে, যুদ্ধ করে সফল হয়েছে। এটা আমার বিবেচনা, আমার কাছে মনে হয়েছে। তাহলে সেই জাতিকে আপনি চট করে একটা কিছু বুঝাই দিলে হবে। এই যে দেখেন 71-এ, আমি যদি একটা দীর্ঘ আলোচনার ব্যাপার, তারপরেও আমি ছোট করে বলি, যাকে আমরা সমর্থন করছিলাম, যে রাজনীতি দলকে সমর্থন করেছিলাম 71-এ, একটা লোক খুঁজে পাওয়া যায়নি স্বাধীনতা ডিক্লেয়ার করতে। কিন্তু দাবিদার হচ্ছে সংবিধানে লেখা হয়েছে, আর যিনি মুখে ঘোষণা করলেন তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। কেন এই কথাটা বলছি? এই দেশের মানুষ যখন যেভাবে, এবার এই যে ছাত্ররা, এই যে ছাত্ররা বিপ্লব করেছে, আন্দোলন করছে, অভ্যুত্থান ঘটাইছে, এটা প্রথম না। কিন্তু 52 ভাষা আন্দোলন কারা করছে? ছাত্ররা করছে। 62 ছাত্র আন্দোলন কে করছে? ছাত্ররা করছে। 69 গণঅভ্যুত্থান ছাত্ররা শুরু করছে। 71 মুক্তিযোদ্ধা, অনেক অনেক বীর বিক্রম ভাই আছে, তারা এই যুদ্ধ যায়ই নাই। সেই জন্য ছাত্ররা যেটা করেছে এটা আমাদের শাশ্বত রূপ বাংলার। সেই জন্যে আজকে ছাত্ররা রক্ত দিয়েছে, আরে তাদের চোখে চিকিৎসা হয় না, তাদের হাসপাতালে টাকা দেওয়া হয় না। আমি যদি সরকারকে সমালোচনা করি, সরকার কপিয়ে, সরকার প্রতিশ্রুতিবদ্ধ তাদেরকে সকল সুবিধা। আমি এই মুহূর্তে দাবি জানাবো প্রয়োজনে তাদেরকে বিদেশে পাঠানো হোক রাষ্ট্রীয় অর্থে। সেই জন্য আমার কাছে কথা হচ্ছে যে ফেল করা যাবে না,
সরকারকে যত সমালোচনা করি, যত যাই বলি, এই সরকারকেই ভালো কাজ করতে হবে। জি, সর্দার ফরিদ আহমেদ, আপনার কাছে আসবো, শেষবারের মতো আসবো। আজকে সংলাপ শেষে বিএনপি মহাসচিব যখন সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন, তিনি বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে 2-1 জন আছেন যারা বিপ্লবের মূল স্পিরিটকে ব্যাহত করছে, তাদের সরানোর কথা তিনি বলেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সরকারের সাথে এক ধরনের দূরত্ব, কয়েকজনের সাথে নিয়ে সরকারের মধ্যে আছেন, তাদের নিয়ে আপত্তি আছে। এই সরকারের সাথে রাজনৈতিক দলগুলো যে দূরত্ব, এটি কমানোর জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোর নিয়মিত এমন সংলাপের প্রয়োজন আছে কিনা? বিএনপি মহাসচিব সংলাপ শেষে সাংবাদিকের সঙ্গে এই কথাটা বলেছেন, যেটা আপনি উল্লেখ করলেন ফয়েজ, সেটি সঠিক। 2-1 জনের ব্যাপার আপত্তি রয়েছে, এবং আপত্তির কারণের কি ঘটেছে সেটা আপনারা জানেন। একটা কথা আছে, কেউ কেউ কোনো উপদেষ্টা অস্ত্র থেকে বস্ত্রে চলে গেছে, নিশ্চয়ই আপত্তিগত কারণেই। এটা সঠিক, তারা এই আন্দোলনের যে স্পিরিট, মানে সেটার সাথে তারা হয়তো ওইভাবে একাত্মতা প্রকাশ করছে কিনা এই সন্দেহ অনেকের মধ্যে রয়েছে। আর আপনি যেটা বললেন সেটি হলো যেটা সঠিক, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সরকারের যত যোগাযোগ বাড়বে, আপনি নিশ্চিত ধরে রাখেন মানে তখন সরকারটা তত বেশি শক্তিশালী হবে। শুধু শক্তিশালী নয়, মানুষের আস্থার জায়গাটা তৈরি হবে। আপনি যেভাবেই বলুন না কেন, রাজনৈতিকভাবে স্বৈরাচার সরকারের সমর্থক ছাড়া আর সবাই কিন্তু এই অন্তর্বর্তীকালীনের সরকারের সমর্থক। কাজে এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্কটা গাঢ় হবে বা যোগাযোগটা বাড়বে, তখন এই সরকারও শক্তিশালী হবে। একই সাথে সাধারণ মানুষ যারা ভোটার, তারা ভাববে যে হ্যাঁ, আমরা সম্ভবত সবাই একসঙ্গে রয়েছি, কোনো বিভেদ নেই এবং কোনো ভিন্নতা তৈরি হবে না, অথবা কোনো অপশক্তি এসে আবার সেই জায়গা দখল করতে পারবে না। এবং এটা যদি হয় সেটা ভালো হবে। কারণ হলো নানান ধরনের কথাবার্তা হচ্ছে, কারণ এই রাজনৈতিক দলগুলোর কিন্তু সমালোচনা আছে মাঠে, এবং কেউ কেউ মনে করে যারা রাজনৈতিক দলগুলোর সমালোচনা করছেন তারা হয়তো সরকারের সঙ্গে ঘনিষ্ঠ, তখন একটা বৈপরীত্য তৈরি হয়। হ্যাঁ, এবং অনেকে আপনারা জানেন, কেউ কেউ এই সরকারের খুব ঘনিষ্ঠজন, তারা সাক্ষাৎকার দিয়ে রাজনৈতিক দলগুলোর সমালোচনা করেছেন। হ্যাঁ, সেই সমালোচনার যৌক্তিকতা আছে কি নাই সেটা সাধারণ মানুষ সিদ্ধান্ত নেবে। কিছু কিছু যৌক্তিকতা তো রয়েছেই, যেমন রাজনৈতিক ভাষা পাল্টে গেছে, চিন্তার জগৎটা পাল্টে গেছে, বিশেষ করে তরুণ সমাজ রাজনীতির নতুন ভাষার জন্ম দিয়েছে। আমার বিশ্বাস যে এখন যারা প্রচলিত রাজনৈতিক দলগুলো, যারা মূল দল, তারা এই তরুণদের ভাষা বোঝার চেষ্টা করবেন। যদি ভাষা না বুঝতে পারেন বা চেষ্টা না করেন, তাহলে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। কিন্তু আপনি প্রশ্নটা যেটা করেছেন সেটি সঠিক, কারণ হলো রাজনৈতিক দলগুলোর সাথে এই সরকার যত বেশি সম্পর্ক তৈরি করবে, তত বেশি এই প্রশ্নগুলো কম আসবে। তরুণরা যে প্রশ্নগুলি সামনে আনার চেষ্টা করেছে, সেগুলো একটা সমাধান হবে। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটি হবে এই সরকার শক্তিশালী হবে এবং মানুষের আস্থার মাত্রাটা অনেক অনেক বেড়ে যাবে, এবং আমি আশা করব সরকার এই কাজটি করবেন। আচ্ছা, আসলে কি সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর যোগাযোগটা কি নিয়মিত হয়, বা যোগাযোগটা সেভাবে আছে, তাকে সংলাপের মাধ্যমে আসলে যোগাযোগটা করতে হয়? যোগাযোগটা সবাই প্রত্যাশা করে, দেশবাসী প্রত্যাশা করে যে সরকার এবং রাজনৈতিক দল এটা আরও নিবিড় হবে, আরও কাছে হবে। এটা কে উদ্যোগ নেবে, কীভাবে নেবে, সেটা অন্য বিবেচনা। এটা রাজনৈতিক দল নিতে পারে, সরকারও নিতে পারে, এমনকি পেশাজীবীরাও নিতে পারে। কারণ হচ্ছে যেটা সর্দার সাহেব বললেন, যে এই সরকারের সমর্থনে এই সরকার যদি রাজনৈতিক দলগুলোর সমর্থনে যদি সরকার থাকে, তার আরও শক্তিশালী হবে, তাদের মস্তিষ্ক আরও বেশি কাজ করবে, সিদ্ধান্ত নিতে খুব দ্রুত, তারা খুব দ্বিধা করবে না। কিন্তু দূরত্ব যত বাড়তে থাকবে, শুধু সরকার আর রাজনৈতিক দল না, বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা এটা বিপন্ন হবে। কারণ গণতন্ত্রের বিপক্ষে যে শক্তি ফ্যাসিবাদ একেবারে চিরতরে ধ্বংস হয়ে গেছে, এটা ভাবলে একটু ক্ষতি হয়ে যাবে। সেই জন্য আমার বিবেচনায় যত নিবিড়ভাবে হবে, হ্যাঁ, রাজনৈতিক দলগুলো বিভিন্ন জনের বিভিন্ন কর্মসূচি আছে, লক্ষ্য আছে, তো তাদের কথা এবং ভাবনা ভিন্ন রকম হতে পারে, সেটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু নাই। তারা 16 বছরে প্রমাণ করছে, আওয়ামী লীগ বাদে যেসব রাজনৈতিক দল রাস্তায় ছিল, অনেকে দীর্ঘকাল, এখানে বলা যায় 10-12 বছর ধরে তাদের অফিসই খুলতে পারে নাই।
একে নির্বিচারে গুলি করে মারছে, ফাঁসি দিছে। এটা জাস্ট 1 মাসের ঘটনা না, কিন্তু উনি সেটা ব্যাখ্যা দিয়েছেন, যেটা সুদীর্ঘকালের এই পরিস্থিতিটা ছিল, সেই পরিস্থিতিটাকে উত্তরণ ঘটাতে হবে। উত্তরণ ঘটানো মানে কি? আমি যেটা বারবার মনে করি, এই ছাত্ররা যে আন্দোলনের আগুন জ্বালিয়েছিল সেটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, শুধু নিজেদের জন্য না কিন্তু, এবং এটা ধারাবাহিক ঐতিহ্য। সেই জন্য আমি বলবো যে আন্দোলনের মূল স্পিরিটটা, যেটা আমাদের মহাসচিব, বিএনপির মহাসচিব, সেই স্পিরিটটা কোনোভাবে নষ্ট করা যাবে না। ফয়েজ, আমি একজন সাংবাদিক হিসাবে, যেহেতু আমাদের সঙ্গে রাজনীতিবিদ রয়েছেন, ওনার কাছে আমরা একটা জিনিস জানতে চাই যে এই সরকারের সাথে ফর্মাল তো একটা যোগাযোগ সংলাপ আমরা দেখছি, ইনফর্মাল কি কোনো যোগাযোগ আছে আপনাদের? অবশ্যই আমার কাছে মনে হয় যে একেবারে যোগাযোগ নাই রাজনীতি দলগুলোর সঙ্গে এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের সঙ্গে। অবশ্যই আমার মনে হয় যোগাযোগ না থাকলে তারা এখন এই যে সংলাপের প্রয়োজন বোধ করছে কেন? আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, নিউজ স্টার আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছে। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটিএন এর সঙ্গে।